বড় চিত্রশিল্পী হওয়ার। ইচ্ছাটা আরও প্রবল হয়েছিল যখন আমি ক্লাস 4-এ গোটা স্কুলে চিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। তখন আমরা বর্ধমানে থাকতাম না, তখন থাকতাম আমাদের নিজস্ব বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রামে। আমার বাবারা 2 ভাই ছিল। কাকার বিয়ের 6 মাস পর থেকেই বাবা আর কাকার মধ্যে খুব ঝামেলা শুরু হয়। এরপর বাবা বাধ্য হয়ে আলাদা একটা জায়গায় নতুন বাড়ি করে। তারপর কিছুদিন পর আমরা নতুন বাড়িতে চলে যাই। এবার বোঝানোর সুবিধার্থে ওই বাড়িটার চারপাশটার সম্বন্ধে একটু বলি। আমাদের বাড়িটা ছিল পাড়ার শেষ দিক থেকে 7 নম্বর বাড়ি। আমাদের বাড়ির সামনে আরো কতগুলো বাড়ি আছে, আর ডান দিকে পরপর অনেকগুলি বাড়ি আছে, আর পিছনে কিছুটা দূরে রয়েছে একটা পুকুর, আর বাঁ দিকে রয়েছে একটি আম বাগান, আর তারপর থেকে শুরু হয়ে গেছে বহু দূর বিস্তৃত চাষের জমি। এক কথায় বোঝাতে গেলে ইংরেজি এল অক্ষর যদি আমাদের পাড়াটা হয়, তাহলে এলের কোণাটাই আমাদের বাড়ি। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। পাড়ার অনেক দাদু বলে এখানে আগে কোনো শ্মশান না থাকায় এই আমবাগানের মধ্যেই মরা পোড়ানো হতো। তবে ওসব কথা বাবাকে বললে বাবা হেসে উড়িয়ে দিত আর বলতো, সে যা ছিল আগে ছিল, এখন তো আর কিছু নেই, তাই ওসব ফালতু জিনিস মনে ঢুকিয়ে লাভ নেই। আমাদের বাড়ির পিছনে পুকুরের দিক থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসতো। আমি বিকাল হলেই সেখানে গিয়ে বসে বসে ছবি আঁকতাম। এইভাবেই খুব ভালো ভালো কাটছিল নতুন বাড়িতে। এইভাবে বেশ কয়েক মাস কেটেও গেল। একদিন এক গ্রীষ্মকালে দুপুরে হঠাৎ কারেন্ট চলে যাওয়াতে গরমের কারণে আঁকার খাতাটা নিয়ে বেরিয়ে পড়ি। পিছনের দরজাটা খুলে দরজার সামনে ছায়াতে চুলটা ছড়িয়ে বসে ছবি আঁকছিলাম। তখন ওই সম্ভবত 2:30-3টে বাজে। আঁকতে আঁকতে হঠাৎ করে চোখ যায় সেই আম বাগানের দিকে। দেখি সেই আম বাগানের একটি গাছ থেকে পরপর 3টে আম পড়ল। আবার কিছুক্ষণ পরে আলাদা একটি গাছ থেকে 2টো আম পড়ল। এরকম কিছুক্ষণ পর পর আম পড়তে থাকে। আমার মনে ভারী লোভ হয়। বয়সটাও অল্প, অত 7-5 না ভেবেই আমগুলো কুড়োতে চলে যাই। শহীদের ক্ষেত্রে বলে রাখি, মা ঘরে ঘুমোচ্ছিল, আর আমাদের ঘরে একটা জানালা আছে যেটা দিয়ে পুরো আম বাগানটা দেখা যায়। এরপর আমি বাগানের ভিতর ঢুকে এক আঁচল আম নিয়ে ভাবি, এখানে এত আম পড়ে আছে, এত আম তো আমি হাতে করে নিয়ে যেতে পারবো না, তাহলে বাড়ি গিয়ে একটা ঝুড়ি নিয়ে আসি। এই বলে আমি আঁচলে আমগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। হঠাৎ আমার পিঠে একটা ঠান্ডা হাত অনুভব করি। পিছন ঘুরে তাকাতেই দেখি কেউ নেই। মনের ভুল ভেবে আবার এক পা এগোতেই আবারও পিঠে সেই ঠান্ডা হাতটা অনুভব করি। এবার যেন গোটা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। এরপর কেন জানি না আমি এক অদ্ভুত মায়ায় আটকে পড়ি। দেখি আমি আর সামনে এগোতে পারছি না, না পারছি কথা বলতে। দেখছি গোটা শরীরটা আমি আর নাড়াতে পারছি না। চোখের সামনেটা যেন ক্রমশ ধোঁয়াশা হয়ে আসছে। এরপর আমি অনুভব করি 2টো হাত আমার কাঁধ থেকে ধীরে ধীরে কনুই হয়ে আঙুল অবধি যাচ্ছে, আবার ফিরে আসছে। আমার শরীরের প্রতিটা কোনায় কোনায় যেন কারেন্টের শক লাগার মতো অনুভূতি হচ্ছে। আমি কাউকে ডাকতে পারছি না, চিৎকার করতে পারছি না, নিরুপায় হয়ে শুধু দাঁড়িয়ে আছি। অনুভব ছাড়া যেন আর কিছুই করতে পারছি না। এরপর আমার কানে একটা ডাক আসে। সেই ডাক শুনে আমার মনে একটা আলাদা স্বস্তি আসে। আবার একটা ডাক আসতেই আমি যেন আমার সব শক্তি ফিরে পাই। চোখের সামনে ধোঁয়াশাও কেটে যায়। দেখি মা ঘরের জানলা থেকে আমায় বাইরে এরকম দাঁড়িয়ে থাকতে দেখে ডাকাডাকি শুরু করেছে। আমি একবার সাড়া দিয়ে আস্তে আস্তে ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে মা খুব বকাবকি করতে শুরু করে আমায়। তাই আর ভয় এসব কিছুই বলার সাহস পেলাম না। কিন্তু সেই দিনের পর থেকে আমার মনে হতে লাগলো কেউ যেন আমার সাথে সবসময় ছায়ার মতো লেপ্টে আছে। আমি অনুভব করতাম 2টো চোখ সারাক্ষণ যেন আমাকে নজরে রেখে চলেছে।
একদিন সন্ধ্যা 7:30 নাগাদ টিউশন পড়ে বাড়ি ফিরছি। তো আমাদের বাড়ি ঢুকতে গেলে রাস্তা থেকে ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে ঢুকতে হয়। গলি শেষ হলেই আমাদের বাড়ির উঠান। আমি গলিতে ঢুকতেই যেন অনুভব করলাম কেউ যেন আমার পিছন পিছন হেঁটে আসছে। ওসব পাত্তা না দিয়ে আমি সামনের দিকে এগিয়ে আসছিলাম। এরপর হঠাৎ আমার ঘাড়ে কারোর একটা নিঃশ্বাসের গরম বাতাস টের পেয়ে আমি ভয় আরো জোরে হাঁটা শুরু করলাম। এরপর কানের মধ্যে একটা ফিসফিসে পুরুষ কণ্ঠ বলে ওঠে, বৃষ্টি, বৃষ্টি। আবার একই কথা এরকম 3-4 বার শোনার পর আমি একবার পিছন ঘুরে তাকাই। পিছন ঘুরে তাকিয়ে যা দেখি তা দেখে আমার গোটা শরীরে বিদ্যুৎ খেলে যায়। দেখলাম আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা মানুষ যার গোটা শরীর যেন কালো চাদরে জড়ানো আছে। তাই কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু একটা আধ পোড়া মানুষের মুখ, এবং সে একজন পুরুষ। এই দেখে আমি ও মাগো বলে খুব জোরে চিৎকার করতে করতে এক ছুটে বাড়ি চলে যাই। মা আমার চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে আসে, আর আমি মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। এরপর কি হয়েছে জিজ্ঞাসা করায় মাকে পুরো ঘটনাটা বলি। এরপর মা বলে, সব কিচ্ছু নয়, এগুলো সব তোর ওই সারাদিন ভূতের সিনেমা দেখার ফল। বাবার ফোনটা তোর হাতে দেওয়া বন্ধ হলেই দেখবি সব তোর ঠিক হয়ে গেছে। মা আমার মনের ভুল ভেবে পুরো ঘটনাটা মাথা থেকে বের করে দেয়, কিন্তু আমার মাথা থেকে কিছুতেই এই ঘটনাটা বের হয় না। আমি মনে মনে ভাবি, আজ যা ঘটল সেটা কিছুতেই আমার মনের ভুল নয়। আমি একদম স্পষ্ট দেখলাম কি বিভৎস সেই মুখটা যেন আমি কিছুতেই ভুলতে পারছি না। এরপর থেকে আমি লক্ষ্য করি কেউ যদি আমায় কোনো ক্ষেত্রে কষ্ট দেয় তার ঠিক কিছুক্ষণ পরেই তারও কিছু না কিছু একটা হবে। সেদিন যেমন টিউশনে পড়া না করে যাওয়াতে স্যার আমার হাতের চেটুর উপর লাঠি দিয়ে খুব জোরে মারে। আমার হাতে খুব ব্যথা লাগে আর লাঠির দাগ পড়ে যায়। এরপর ঠিক পরের দিন খবর পাই স্যার আগের দিন রাতে দোতলায় উঠতে গিয়ে সিঁড়িতে পড়ে যায়, আর স্যারের মাথা ফেটে যাওয়ার কারণে 11টা সেলাই পড়ে। আবার একদিন সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠার জন্য মা আমায় খুব বকাবকি করতে শুরু করে। মায়ের বকা খেয়ে আমিও কাঁদতে শুরু করি। এরপর আমি বুঝতে পারি কেউ আমার মাথায় ক্রমাগত হাত বুলিয়ে যাচ্ছে। আমার মাথায় হাত দিতেই সব স্বাভাবিক। আমি বাইরে বেরিয়ে ব্রাশ করে আবার ঘরে এসে পড়তে বসি। পড়তে পড়তে খেয়াল করি বাইরে পুকুরের দিকে জানলার পিছন থেকে কেউ মাঝে মাঝে কাশছে। আমি ভাবলাম হয়তো পুকুরের মালিক এসেছে পুকুর দেখতে, এই জায়গাটা ছাওয়া পেয়েছে তাই জন্য হয়তো দাঁড়িয়ে আছে, তাই অত কিছু ভাবিনি। আবারও পড়তে ব্যস্ত হয়ে গেলাম। এরপর কিছুক্ষণ পর জানলায় একটা টোকা পড়ে। আমি সাড়া দিয়ে বলি, কে? কোনো উত্তর নেই। আবার টোকা পড়ে। আমি জিজ্ঞাসা করি, কে? কেউ আছো? কিন্তু কারোর কোনো উত্তর নেই। এরপর অনবরত টোকা পড়তেই থাকে। এবার আমি একটু সাহস নিয়ে সেই জানলাটির কাছে গিয়ে আস্তে আস্তে জানলাটা খুলে দেখি কেউ নেই। এরপর আমি কাউকে না দেখতে পেয়ে আবার জানলার পাল্লাটা বন্ধ করে দিয়ে ছিটকানিটা আটকাতে যাব, এমন সময় হঠাৎ আবার কেউ কেশে উঠল। এরপর একজন খুব শান্ত গলায় বলে উঠল, তোমায় যে কষ্ট দেয় আমিও তাকে কষ্ট দিই। এই কথা শেষ হতে না হতেই হঠাৎ রান্নাঘর থেকে মায়ের চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি মায়ের ডান হাতের অনেকটা পুড়ে গেছে আর মা ছটফট করছে। আমি সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করি। বাবা অফিসে থাকায় পাড়ার কয়েকজন বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পাঠায়। তারপর বাবার বন্ধু এবং আমি মিলে মাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন। এরপর কিছু ওষুধ আর পোড়া জায়গায় লাগানোর জন্য একটা পাউডার দিয়ে বাড়ি চলে যেতে বলেন। হাসপাতাল থেকে বেরোতে বেরোতে বাবা পৌঁছে যান হাসপাতালে। এরপর বাবা সব দেখে জিজ্ঞাসা করে, কি করে হলো এসব? মা বলে, আমি ভাতের ফ্যান ঝরিয়ে ডেকচি করে ফ্যানটা বাইরে ফেলতে যাচ্ছিলাম। পিছন ঘুরে হাঁটতেই আমার সাথে কারো একটা ধাক্কা লাগলো মনে হয়, আর তখনই আমি পড়ে গেলাম আর গরম ফ্যানটা আমার হাতের উপর পড়লো। কিন্তু তখন তো ওখানে আর কেউ ছিল না।
তাহলে তাহলে আমার কার সাথে ধাক্কা লাগলো? এই কথা শুনতেই আমি আমার জানলার ওপার থেকে শোনা সেই কথাটা মনে করলাম, আর আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। তার মানে সকালবেলা মা যে আমাকে কষ্ট দিয়েছিল, তার বিনিময়ে মায়ের সঙ্গে এই ঘটনা ঘটল। এই ভাবছি আর ভয় পাচ্ছি, কষ্ট হচ্ছে মায়ের জন্য। যাই হোক, বাড়ি ফিরে বাবা মাকে ঘরে শুইয়ে দিয়ে আবার অফিস বেরিয়ে গেল, আর আমি গামছাটা নিয়ে বাথরুমে গেলাম স্নান করতে। বাথরুমের কলটা খুলে উল্টো দিকে ঘুরে জামাটা খুলতে লাগলাম। হঠাৎ দেখলাম কলটা বন্ধ হয়ে গেল। আমি জামাটা না খুলেই আবার এদিকে ঘুরে কলটা চালালাম। 10 সেকেন্ড পর আবার কলের প্যাঁচটা এমনি এমনি উল্টো দিকে ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আমি কলটা চালু করে কলের প্যাঁচটা হাতে করে টিপে ধরে আছি। এবার দেখলাম একটা কাটা অর্ধগলিত হাত আমার হাতটাকে চেপে ধরলো, আর কলের প্যাঁচটা উল্টো দিকে ঘোরাতে শুরু করলো। আমি একটা চিৎকার দিয়ে হাতটা দূরে ছিটকে দিই। কাটা হাতটা গিয়ে পরে বাথরুমের একদম কোণে। আমার গোটা শরীরটা কাঁপছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। কেউ আমার জামার নিচ দিয়ে একটা ঠান্ডা হাত আমার পেটের উপর রাখে, সাথে সাথে গোটা শরীরে শিহরণ জেগে ওঠে। মনে হতে লাগলো আমি আস্তে আস্তে এক অন্য জগতে চলে যাচ্ছি। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যেতে লাগলো। আমি অনেক চেষ্টা করছি চোখ খুলে রাখার, কিন্তু কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। এবার নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে করতে একবার আমার চোখ খুলে যায়, আর আমি যেন নিজের হুঁশ ফিরে পাই। সঙ্গে সঙ্গে আমি বাথরুমের দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসি। মা ঘরে ঘুমোচ্ছে, তাই মাকে না ডেকেই ঘরে গিয়ে মায়ের পাশে শুয়ে পড়ি এবং সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়ি। এরপর মায়ের ডাকে ঘুম ভাঙে আমার। ওঠা দেখি দুপুর 3টে বাজে। বিছানা থেকে নামতে গিয়ে পেটে খুব ব্যথা অনুভব করি। এরপর আমি জামাটা একটু উপরে তুলে দেখলাম পিঠের যেই জায়গাটায় আজ সেই ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করেছিলাম, ঠিক সেই জায়গাতেই 3টি আঙুলের মতো আকৃতি নিয়ে কালশিটে পড়ে গেছে। আর কি বিভৎস ব্যথা সেই জায়গায়! কেউ বিশ্বাস করবে না ভেবে কাউকে বলতেও পারছি না। এরপর সন্ধে হয়, আমিও টিউশন পড়তে বেরোবো তৈরি হই। বাড়ি থেকে বেরোবার সময় আমার বারবার মনে হতে থাকে কেউ যেন আমার বাইরে যাওয়াটা মেনে নিতে পারছে না, তাই বারবার আমায় আটকানোর চেষ্টা করছে। তাই একবার বই হারিয়ে যাচ্ছে, একবার স্কুল ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে যাচ্ছে, আবার সদর দরজার কখনো তালা খুলছে না। যাই হোক, যত সব বাঁধা বিঘ্ন কাটিয়ে আমি টিউশন পড়তে বেরোলাম। আমাদের বাড়ির সামনের গলি দিয়ে বেরোবার পর আসে পাড়ার মেইন রাস্তা। রাস্তাটা একদিকে চলে যাচ্ছে ডান দিক বরাবর সোজা, আর একটা রাস্তা সোজা নাক বরাবর চলে যাচ্ছে। আমি টিউশন যেতাম ওই ডান দিকের রাস্তাটা ধরে। ওই রাস্তা ধরে যাওয়ার সময় চোখে পড়বে বেশ কয়েকটি শাল গাছ। বাম দিকে রয়েছে কতগুলি পুকুর, পুকুরের ধারে ধারে কিছু বাঁশ বাগান, আর ডান দিকে রয়েছে রাস্তা থেকে বেশ খানিকটা দূরে কিছুটা ছাড়া ছাড়া 6টা বাড়ি। ওখানেই আমাদের পাড়া শেষ। তারপর থেকে শুরু হচ্ছে বহু দূর বিস্তৃত চাষের জমি। শেষ দিক থেকে 2 নম্বর বাড়িটিতে আমি টিউশন পড়তে যেতাম। বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, তাই হেঁটেই যেতাম। সেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে গলি দিয়ে আসার সময় পিঠে স্কুল ব্যাগে একটা টান অনুভব করলাম। মনে হলো কেউ যেন পিছন দিক থেকে আমার ব্যাগটা টেনে ধরল। আমি পিছন ঘুরে দেখতেই দেখি সেখানে কেউই নেই। শুধু দেখলাম কিছুটা দূর দিয়ে একটা কালো বিড়াল হেঁটে আমাদের বাড়ির পিছন দিকে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, তাহলে আমার ব্যাগটা কি টানলো? হয়তো আমার মনের ভুল। এই ভেবে আমি আবার হাঁটতে শুরু করি। গলি থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরে 2 পা হাঁটতেই হঠাৎ পেটের সেই কালশিটে পড়া জায়গাটায় একটা চিরচির করে জ্বালা অনুভব করলাম। আমি যত একটু করে এগোতে থাকি জ্বালাটা আরো বাড়তে থাকে। কিছু দূর যেতেই বাম দিকের একটি পুকুর পাড় থেকে শুনতে পাই কেউ মৃদু কণ্ঠে আমার নাম ধরে ডাকছে আর বলছে, ভালো চাও তো বাড়ি ফিরে যাও। কথাটা শুনে আমার খুব ভয় হয়। আমি আরো তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। কিছুটা এগোনোর পর সামনের দিকে তাকাই। যা দেখি তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দেখি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটি লোক। তার গোটা শরীর কালো চাদরে ঢাকা,
আর মুখটা শুধু বেরিয়ে আছে, ওটাও অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। চারিদিক স্তব্ধ হয়ে যায়, যেন একটা পিন পড়লে তার আওয়াজ শোনা যাবে, এতটাই স্তব্ধ হয়ে যায় চারিদিক। আমি এক দৃষ্টিতে সেই লোকটার দিকে তাকিয়ে যেন কিছু একটা গভীর টান অনুভব করছি। এরপর হঠাৎ কোনো রকম হাওয়া বাতাস ছাড়াই একটি ছোট শাল গাছ দড়াম করে পড়ে যায় আমার সামনে, আর গাছের কিছু পাতা উড়ে এসে পড়ে আমার গায়ের উপর। পাতাগুলো গায়ে লাগতেই গোটা গায়ে প্রচণ্ড চিরচির করে জ্বালা করতে থাকে, মনে হচ্ছে গোটা গায়ে কেউ বিচুটি পাতা ঘষে দিয়েছে। পেটের কালশিটে দাগটিতেও ভীষণ জ্বালা অনুভব করতে শুরু করি। এরপর আমি এক দৌড়ে আবার বাড়ি ফিরে আসি। বাড়ি এসে মাকে সব বলার পর আমি আমার পেটের কালশিটে দাগটা দেখাই। এবার মা আমার কথা বিশ্বাস করে, আর মাকে দেখে বুঝতে পারলাম মাও মনে মনে বেশ ভয় পেয়েছে। এরপর মা বলে, তুই কিছু চিন্তা করিস না, কাল সকাল হলে আমরা দুজন মিলে একবার মন্দিরে ঠাকুরমশাইয়ের কাছে যাব। এই বলে দুজন মিলে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। এরপর রাতে বাবা বাড়ি ফেরে অফিস থেকে। বাবা এসব বিশ্বাস করে না বলে মাও আর বাবাকে কিছু বলে না। এরপর বাবাও খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এরপর গলা শুকিয়ে যাওয়ার জন্য আমার ঘুম ভাঙে ওই 2টো নাগাদ। ঘুম থেকে উঠে খাটের উপর বসে পাশের টেবিল থেকে জলের বোতলটা নিয়ে জল খাচ্ছি। হঠাৎ বাইরে থেকে কোনো একটা কাপড় ছেঁড়া হলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনই একটা আওয়াজ পেতেই আমার চোখ যায় দরজার নিচের সরু ফাঁকটার দিকে। দেখি একটা ছায়া বারবার পায়চারি করছে বারান্দাতে, আর সাথে সেই কাপড় ছেঁড়ার আওয়াজ। আমি ভয় আর কোনো দিকে না তাকিয়ে মুখে একটা পাতলা চাদর দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকালে বাবা অফিস বেরোনোর পর মা আমায় উঠিয়ে তাড়াতাড়ি মন্দিরে যাবার জন্য তৈরি হতে বলে। আমি মেঝেতে পা দিতেই লক্ষ্য করি আমার গোটা গায়ে হাতে পায়ে খুব ব্যথা হয়ে আছে। তারপর আমি বাথরুমে স্নান শেষ করে যখন চেঞ্জ করছিলাম, তখন চোখ যায় সামনে থাকা আয়নাটির দিকে। দেখি আমার পেটের মতোই গোটা শরীরে লম্বা লম্বা কালশিটে দাগ পড়েছে, কিন্তু এইগুলোতে ওই পেটের কালশিটে দাগটার মতো অত ব্যথা নেই। আমি ভাবলাম, যা হচ্ছে হোক, একটু পরই তো আমি মন্দিরে যাব, ওখানে গেলেই সব ঠিক হয়ে যাবে। এই ভেবেই মনকে সান্ত্বনা দিলাম। এরপর বাইরে থেকে মা আমাকে ডাকতেই আমি বাইরে বেরোই বাথরুম থেকে। এরপর মা আমার একটা ছেঁড়া জামা দেখিয়ে বলে, কাল রাতে বারান্দাতে তো যতগুলো জামা প্যান্ট ছিল সব কেউ টেনে টেনে ছিঁড়ে দিয়েছে, কিন্তু আমার শাড়ি, তোর বাবার জামা প্যান্ট সবই ছিল, ওগুলোর কিছু হয়নি। বেছে বেছে তোর জামা প্যান্টগুলোই কেউ ইচ্ছা করে ছিঁড়ে দিয়েছে। এই দেখে আমি খুব কাঁদতে শুরু করি। মা আমায় জড়িয়ে ধরে চুপ করায়। এরপর মা আর আমি দুজনেই হাতে করে একটি ডালা নিয়ে মন্দিরে বেরোই। এরপর মন্দিরের গেট পেরোতে না পেরোতেই হঠাৎ করে আমার হাত থেকে পুজোর ডালা পড়ে যায়। এই দেখে মন্দিরের পুরোহিত আমার দিকে এগিয়ে আসে। আমার মাথার উপর হাতটা রেখে তিনি বলেন, তুই ভিতরে যাস না মা, তুই এখন ভিতরে ঢুকলে ও বাড়ি গিয়ে তোকে আরো দ্বিগুণ কষ্ট দেবে, তুই ঢুকিস না। এরপর আমি আর আমার মা হাউ হাউ করে কাঁদতে শুরু করি। আমার মা পুরোহিত মশাইয়ের পায়ে ধরে বলেন, যা হোক আমার মেয়েকে বাঁচান আপনি। এরপর পুরোহিত মশাই আমায় বলেন, তুই যে এক কঠোর মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিস রে মা, এই মায়া থেকে মুক্তি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেই মানুষরূপী শয়তানটা যে খুব শক্তিশালী, ও তোকে নিজের চোখের আড়ালে যেতে দিতে চায় না। তুই কোনোভাবে ওর চোখের আড়াল হলে ও খুব রেগে যায়। আমি শুধু তোর জন্য মায়ের কাছে প্রার্থনাটুকুই করতে পারবো রে, এর থেকে বেশি কিছু করতে পারবো না ওই শয়তানটার বিরুদ্ধে। এরপর আমাদের বাইরে দাঁড়াতে বলে পুরোহিত মশাই মন্দিরের ভিতর চলে যান। তিনি প্রায় 5 মিনিট পর বেরিয়ে এসে আমার হাতে একটা লাল কারের সাথে মাদুলি আর মায়ের হাতে একটা কাগজের টুকরো তুলে দেন আর বলেন, এই মাদুলিটি সন্ধেবেলা গঙ্গা জলে স্নান করে গলায় পড়তে। আরও বলেন, তোর এই মাদুলিতে কতটা কি কাজ হবে জানি না, তবে এই মাদুলি পড়ে থাকাকালীন ও তোর শরীর কোনোভাবে স্পর্শ করতে পারবে না। সে হয়তো তোকে অনেকভাবেই মাদুলিটা খোলানোর চেষ্টা করবে, কিন্তু কিছুতেই মাদুলি খুলবি না। আর তোর মায়ের হাতে যে কাগজটা আছে ওটাতে একটা ফোন নম্বর লেখা আছে, একমাত্র উনিই তোর সাহায্য করতে পারবেন। এরপর ভগবান তোদের মঙ্গল করুক। এই বলে পুরোহিত মশাই মন্দিরের ভিতর চলে গেলেন। আমি আর মা খুব চিন্তা করতে করতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দরজা খুলতেই দেখি গোটা ঘরের জিনিসপত্র সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
যেন ঘরে কেউ তাণ্ডব নৃত্য করেছে। ঘরটা দেখে মনে হচ্ছে কোনো আস্তাকুর। ঘরের চৌকাঠের ভিতরে পা দিতেই আমার পেটের সেই কালশিটে জায়গাটায় খুব ব্যথা হতে শুরু করলো। কি ভীষণ যন্ত্রণা শুরু করলো, কি বলবো। চোখ দিয়ে এমনিই জল বেরিয়ে যাচ্ছে। আমি এক ছুটে গিয়ে ঘরে শুয়ে পড়ি। এরপর মা গোটা ঘর পরিষ্কার করার পর খাবার বেড়ে আমাকে খেতে ডাকে। খেতে বসে যাই। কিছু মুখে তুলছি, দেখছি সেটা মনে হচ্ছে নিম পাতার থেকেও বেশি তেঁতো। এরপর মা জোর করে কিছুটা খাইয়ে দিতেই আমি হরহর করে বমি করতে শুরু করি, আর পেটের যন্ত্রণাটা আরও বেড়ে যায়। এরপর ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। এরপর সন্ধেবেলায় মা আমার ঘুম ভাঙিয়ে দিয়ে বলে, এবার ওঠ, সন্ধে হয়ে গেছে, বাইরে 1 ঘটি গঙ্গা জল রাখা আছে, পুরোহিত মশাইয়ের কথা মতো স্নান করে ওই মাদুলিটা পরে ফেল তাড়াতাড়ি। আমিও তাড়াতাড়ি উঠে স্নান সেরে মাদুলিটা পরিয়ে দেওয়ার জন্য মাকে ডাকি। মা এসে আমার হাতে মাদুলিটা বাঁধতে যাবে ঠিক এমন সময় ঘরে যে বাল্বটি জ্বলছিল হঠাৎ খুলে মেঝেতে পড়ে ভেঙে গেল, আর সাথে সাথে গোটা ঘর অন্ধকার হয়ে গেল। ভয়ে আমার গোটা গা হাত পা ঠান্ডা হয়ে গেল। কেমন যেন শরীরের ভিতর থেকে একটা কাঁপুনি অনুভব করছিলাম। এরপর মা আলো না জ্বালিয়েই অন্ধকারের মধ্যেই আমার গায়ে মাদুলিটা পরিয়ে দিল। এরপর বাবাকে ফোন করে একটা বাল্ব কিনে তাড়াতাড়ি বাড়ি আসতে বলি। বাবা যথারীতি বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে ঘরে বসে আছে। এরপর মা বাবাকে ওই পুরোহিত মশাইয়ের দেওয়া ফোন নাম্বারটাতে বলে এই নাম্বারটা একবার ফোন করতে। বাবা কিসের জন্য জিজ্ঞাসা করায় মা বাবাকে সবটা বলে, এবং সাথে সাথে দুজনের মধ্যে বেশ ঝগড়াঝাটি শুরু হয়। আমার বাবা বলে, তুমি মা হয়ে মেয়েকে সাহস দেবে কোথায়? তাই না করে তুমি মেয়ের মনে বুজরুকিগুলো আরো বেশি ঢুকিয়ে দিচ্ছ। ঠিক। মা আর কিছু বলে না, শুধু কেঁদে যায়। যাই হোক, দুজনের ঝগড়া শেষ হওয়ার পর সবাই খেয়ে শুয়ে পড়ি। লক্ষ্য করছি মা বাবার সঙ্গে ভালোভাবে কথা বলছে না। ঘুমোতে যাওয়ার সময় দেখলাম বাবা একটা বালিশ নিয়ে পাশের ঘরে শুয়ে পড়ল। আমি অনেকবার ডাকতে গেলাম, কিন্তু কিছুতেই এলো না। বলল আজ নাকি বাবাও ঘরেই ঘুমোবে। বাধ্য হয়ে আমি আর মা শুলাম একটা ঘরে। এরপর মায়ের সাথে গল্প করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম আমি নিজেই জানি না। এরপর স্বপ্নে দেখি এক মর্মান্তিক দৃশ্য। দেখি একদিন সন্ধে হব হব সময়ে আমি আমাদের বাড়ির পিছনের দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা খুব মিষ্টি সুগন্ধ আমার নাকে আসে। গন্ধটা এতটাই মায়াবী যেন আস্তে আস্তে তার দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি কোথা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি ওসব জানি না। আমি শুধু সেই সুগন্ধর মায়ায় জড়িয়ে গিয়ে যাচ্ছি। একটু এগোনোর পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার হুঁশ ফেরে। আমি সেই বাড়ির পিছনের আমবাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমার পাশে কিছুটা দূরে একটা চিতা জ্বলছে। দেখছি জ্বলন্ত চিতার উপর একটা মানুষ ছটফট করছে। সে খুব জোরে চিৎকার করছে, কিন্তু তার চিৎকার আমাদের কারোর কান অবধি পৌঁছচ্ছে না। একটু ভালো করে দেখতেই আমার গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠল। দেখলাম চিতার উপর যে মানুষটা ছটফট করছিল ওটা আর কেউ না, ওটা আমার বাবা। আমার যেন সব চিন্তা ভাবনার বাঁধ ভেঙে যায়। আমি কি করব, কি করব না ঠিক করতে না পেরে বাবাকে বাঁচাতে বাবার দিকে ছুটে যাই। হঠাৎ আমার চোখে পড়ে কেউ একটা আম গাছ থেকে একটা লাফ দিয়ে নেমে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। একটু কাছে আসতেই আমি দেখতে পাই এটা সে আমায় দেখতে পাওয়া বিচ্ছিরি মুখওয়ালা অবয়বটি। সে যত হেঁটে এগিয়ে আসছে আমার হৃদস্পন্দন আরো বেড়ে যাচ্ছে। এরপর সে একদম আমার সামনে চলে আসে, আর তার দুটো হাত আমার দিকে বাড়াতেই আমি খুব জোর একটা চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি। মায়ের আমার চিৎকারে ঘুম ভেঙে যায়। আমার কি হয়েছিল জিজ্ঞাসা করায় আমি মাকে সবটা খুলে বলি। এরপর আমি মাকে নিয়ে বাবার ঘরে যাই, আর বাবার কাছে গিয়ে খুব কান্নাকাটি করে বাবাকে রাজি করিয়ে আবার আমাদের ঘরে নিয়ে আসি। তারপর বাবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। আমার কিছুতেই ঘুম আসছে না। মনে শুধু অনবরত
ভয় জন্মাচ্ছে। অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতে কখন চোখ দুটো লেগে এসেছে জানি না। এরপর আমি ঘুমের মধ্যে শুনতে পাই কেউ আমার নাম ধরে ডাকছে, বৃষ্টি, ও বৃষ্টি, ওঠো, দেখো আমি এসেছি, চোখ দুটো খোলো, দেখো আমায়, দেখো। আমি চোখ খুলি আর যা দেখি তাতে মনে হলো এই পৃথিবীতে হয়তো আজই আমার শেষ দিন। দেখলাম আমি আর আমার মা বাবার কাছে শুয়ে নেই। কি করে জানি না, আমি পাশের ঘরে একাই শুয়ে আছি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি বাবা মায়ের সাথে শুয়েছিলাম। তাহলে কি করে আমি এই ঘরে এলাম? এরপর আমি সামনে তাকাতেই আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়। দেখি ঘরের সানসেটের উপর শুয়ে আছে সেই বিচ্ছিরি মুখওয়ালা অবয়বটি, আর সে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। আমি বিছানা থেকে উঠতে চাইছি, কিন্তু কিছুতেই উঠতে পারছি না। আমি খুব জোর চিৎকার করছি, কিন্তু সেই চিৎকার যেন আমি আমার নিজের কানেও শুনতে পাচ্ছি না। এর মানে আমি চিৎকার করছি কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এরপর হঠাৎ সে অবয়বটি এক লাফে সানসেট থেকে নেমে আমার পাশে ঠিক খাটের কোণটায় বসে পড়ে। এরপর সে বলতে শুরু করে, তোমায় আমি নিয়ে যেতে চাই, আমার করে নিয়ে যেতে চাই, তোমায় খুব সুখে রাখবো আমি। হাতের ওই জিনিসটা খুলে দাও, ওটা থাকলে আমি তো তোমার কাছে আসতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, ওটা ফেলে দাও। এরকম অনেকবার বলার পরেও যখন দেখছি আমি কিছুতেই মাদুলিটি খুলছি না, তখন সে এক বিভৎস কণ্ঠে বলতে শুরু করে, খুলবি না তো? ঠিক আছে, এবার আর তোকে কিছু করব না, আমি এবার তোর বাবাকে তোর কাছ থেকে কেড়ে নেব। এই বলে সে বিশাল হাসতে শুরু করে। হঠাৎ আমার ঠিক মাথার পিছনের জানলার উপর থেকে শুনতে পাই আমার বাবার কান্নার আওয়াজ। বাবা বলছে, মা না, আমাকে বাঁচা, এরা আমায় মেরে ফেললো, বাঁচা মা আমায়। এরকম অনবরত বাবার কান্নার আওয়াজের সাথে সাথে অবয়বটিও বলতে থাকে, খুলে দে ওটা, খুলে দে, বাবাকে বাঁচাতে চাস তো ওটা খুলে ফেলে দে। এরকম শুনতে শুনতে হঠাৎ করে আমি এক নিমেষে মাদুলিটি ছেড়ে ফেলে দিই। সাথে সাথেই চারিদিকে একদম শান্ত হয়ে যায়। বাবার কান্নাও শোনা যাচ্ছে না, আর সেই অবয়বটিকেও আর দেখা যাচ্ছে না। এরপর অনুভব করলাম আমার জামাটা পেট থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু সেখান থেকে উঠে চলে যাওয়ার ক্ষমতা আমার নেই। এরপর হঠাৎ আমার পেটের উপর একটা চেনা স্পর্শ পেলাম। সে স্পর্শ এতটাই নোংরা যে বলে বোঝানো যাবে না। সে আমার গোটা পেটে তার নোংরা স্পর্শ দিতে লাগলো। আমি চোখ খুলে তাকাতেই দেখি সেই অবয়বটি আমার ঠিক পাশে বসে আমার পেটের উপর হাত বোলাচ্ছে, আর তার নোংরা মুখ দিয়ে লালা ঝরে পড়ছে বিছানার উপর। আমার চোখের দুপাশ থেকে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। আমি কিছুতেই নিজের শরীরকে নাড়াতে পারছি না। এরপর আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমার আর কিচ্ছু মনে নেই। এর পরের ঘটনা আমার মা যেমনভাবে বলেছিল তেমনভাবেই বলছি। তখন রাত 2:30-এর কাছাকাছি। আমি ঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ খুব জোর একটা দরজা খোলার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি আমার পাশে শুধু তোর বাবা শুয়ে আছে, কিন্তু তুই নেই। আমি ভাবলাম হয়তো বাথরুম গেছিস, কিন্তু তুই তো এখন একা বাথরুম যাস না। তাও একবার বাথরুমের দিকে যেতেই দেখলাম বাথরুমে কেউ নেই। হঠাৎ চোখে পড়লো আমাদের বাড়ির পিছনের দরজাটা খোলা, কিন্তু ভিতর থেকে ছাড়া তো ওই দরজা কেউ খুলতে পারবে না। কোনো এক অজানা ভয়ে গোটা গা শিউরে উঠল। আমি এক ছুটে তোর বাবাকে ডাকতে গেলাম। তোর বাবাকে ডেকে নিয়ে পিছনের দরজা দিয়ে বাইরে বেরোলাম। বাড়ির পিছনের লাইটটা জ্বলার জন্য পিছনের দিকটা মোটামুটি ভালোই আলো ছিল। আস্তে আস্তে এগোতে শুরু করলাম আমি। শেষমেশ সে আমবাগানের কাছাকাছি চলে আসতেই এক অদ্ভুত দৃশ্য দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দেখলাম কিছুটা দূরে অন্ধকারে তুই দাঁড়িয়ে আছিস, আর ঠিক তোর সামনে একটা বিশাল লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আরো অবাক হয়ে গেলাম যখন দেখলাম তুই তোর মুখটা উপর দিকে তুলে সে অবয়বটার সাথে হাসতে হাসতে কথা বলছিস। এরপর আমি আর তোর বাবা চিৎকার করে তোকে ডাক দিতেই তুই আমাদের দিকে একবার তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়িস, আর সাথে সাথেই দেখি সেই অবয়বও হাওয়ায় মিলিয়ে গেল।
আর দেখাই গেল না সেই অবয়বটিকে। তারপর আমি আর তোর বাবা তোকে কোলে নিয়ে ঘরে যাই। সারা রাত আমরা আর দু চোখের পাতা এক করিনি সেই দিন। কিন্তু তোর জ্ঞান কিছুতেই ফেরে না। এর মধ্যে তোর বাবার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তোর বাবা সব দেখার পর এসব বিশ্বাস করার সাথে সাথে দারুণ ভয়ও পেয়েছে। এরপর আমার বৃষ্টির ভাষায় বলছি, আমার ঘুম ভাঙে ওই সকাল 7টার দিকে। ঘুম থেকে উঠতেই মা কাঁদো কাঁদো স্বরে আমায় জিজ্ঞাসা করে, মানা তুই ঠিক আছিস তো মা? তুই অত রাতে ওই আমবাগানের মধ্যে কেন গিয়েছিলি? আর আর তোর সামনে ওই বড় অবয়বটি কে ছিল? কিন্তু আমার ওসব কথা কিছুই মনে নেই। আমি মাকে বলি কাল রাতে ঘটে যাওয়া ঘটনার কথা। মাকে সব বলি, ওই অবয়বটার আমার পেটে নোংরা স্পর্শ করার ঘটনা, তারপর চোখের সামনে অন্ধকারে নেমে এসে ঘুমিয়ে পড়া। কিন্তু মা যেসব কথা বলছে সেগুলোর কিছুই আমার মনে নেই। তারপর দেখলাম বাবা আমার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা কোনো কথা বলছে না, শুধু ছলছলে দৃষ্টিতে আমাদের কথা শুনছে। এরপর দেখলাম বাবা নিজে থেকেই মায়ের কাছ থেকে পুরোহিত মশাইয়ের দেওয়া ফোন নম্বরে ফোন করেন। তারপর ফোন করে সব বলার পর ফোনের ওপারে থাকা লোকটি বাবাকে বলে, আজ সন্ধেবেলায় আমি তোদের বাড়ি যাব আর একটা যজ্ঞ করব। তুই শুধু 5 কিলো মতো কাঠ জোগাড় করে রাখ, বাদবাকি জিনিস আমি নিয়ে যাব, আর তোর ঠিকানাটা লিখে আমায় পাঠিয়ে দে। বাবা যথারীতি সেই লোকের কথা মতো সব কাজ সেরে ফেলে। তারপর সন্ধে হতে হতেই সেই লোক চলে আসে। লোকটির পরনে ছিল একটা লাল কাপড় আর গলায় অনেক হার পরেছিলেন, আর গোটা মাথায় আর মুখে চুল দাড়ি গোফে পুরো ভর্তি। একমাত্র চোখগুলোই যেন ভালো করে বোঝা যাচ্ছিল। এরপর তিনি আমাদের গোটা বাড়িটি ঘুরে দেখলেন, তারপর আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। তারপর তিনি যজ্ঞে বসলেন। এরপর তিনি যতবার যজ্ঞের আগুন জ্বালাচ্ছেন ততবার আগুন নিভে যাচ্ছে। প্রায় 6-7 বার এরকম হওয়ার পর সেই লোকটি তার ব্যাগের ভিতর থেকে একটা বোতল বের করে তার ভিতরে জল দিয়ে একটা গোল গণ্ডি কেটে দেন। এরপর আগুন জ্বালাতেই যজ্ঞের কাঠে আগুন ধরে যায়। এরপর যজ্ঞ শুরু হয়। তারপর কিছুক্ষণ যাওয়ার পর যখন সেই লোকটি এক মনে ধ্যান করছিল, ঠিক সেই সময় আবার যজ্ঞের আগুনটা নিভে যায়, কিন্তু তা সত্ত্বেও সেই লোকটি ধ্যান করে যায়। কিছুক্ষণ পর সেই লোকটি চোখ খুলে আমার বাবাকে বলতে শুরু করে, তোর মেয়ের পিছনে একটা খুব শক্তিশালী জিন লেগেছে। এই জিনগুলোকে আমরা অবিবাহিত জিন বলি। একদিন তোর মেয়েকে ভর দুপুরবেলা খোলা চুল অবস্থায় দেখে জিনটির ভালো লেগে যায়। তারপর থেকেই ও তোর মেয়েকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে। আগের দিন রাত্রিবেলা তোরা যে ওই লম্বা কালো অবয়বটি দেখতে পেয়েছিলি, ওটা হলো ওই জিনদের সর্দার। তোর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ওই জিনটি ওই জিন সর্দারের সাহায্য নিয়েছিল। সেই সময় তোরা ওই স্থানে চলে যাওয়াতে ওরা পালিয়ে যায়। এখন তোর মেয়ে এই বাড়িতে থাকাকালীন ওই জিনকে তোদের বাড়ির থেকে তাড়ানোর ক্ষমতা আমার কেন? এই পৃথিবীতে কারণ নেই। একমাত্র উপায় তোর মেয়েকে এই বাড়ি থেকে বের করে অন্য কোনো জায়গায় চলে যা। কিন্তু তাতেও একটা সমস্যা আছে, ওই জিন তোর মেয়ের বাইরে বেরোতে পছন্দ করে না। তোর মেয়ে কোথাও গেলে জিনটি খুব রেগে যায়, আর সেই রাগ গিয়ে পড়ে তোর মেয়ের উপর। তারপর বাবা বলেন, তাহলে কি এর থেকে উদ্ধারের কোনো পথ নেই? ওই লোকটি উত্তরে বলেন, আছে, তবে যা করার তোর মেয়েকেই করতে হবে। তাহলে শোন কি করতে হবে। তোদের এই বাড়ি একেবারে ছেড়ে চলে যেতে হবে। তোদের মেয়েকে কিছুদিন দেখতে না পেলে ওই জিন এমনিতেই বাড়ি ছেড়ে দেবে। কাল অমাবস্যা, কাল রাত্রের মধ্যেই তোদের বাড়ি ছাড়তে হবে। তার মধ্যে তোকে অন্য একটা বাড়ি খুঁজে রাখতে হবে। এরপর আমাকে বলে, তোকেই সব থেকে বড় কাজটা করতে হবে রে মা। তোকে কি করতে হবে শোন। কাল যখন সন্ধে 8টা 8:30 বাজবে, ঠিক সেই সময় তোকে মাথায় একটা কালো ওড়না নিয়ে ঘরের সব আলো বন্ধ করে একা একা বাড়ির ভিতরে থাকতে হবে। তোর মা বাবা কিন্তু বাড়ির বাইরে থাকবে। তোকে ওই বাড়ির ভেতর একটা মোমবাতি হাতে ঢুকতে হবে। তোদের ওই পিছনের কোণের ঘরটার মেঝেতে 3 ফোঁটা রক্ত ফেলে
বেরিয়ে আসার সময় সদর দরজার সামনে ওই মোমবাতিটা দাঁড় করিয়ে ছুটে এসে তোর মা বাবার সাথে নতুন বাড়িতে চলে যাবি। আর একটা কথা বলে দিই, যখন তোর আঙুল কেটে রক্ত ঘরের মেঝেতে ফেলবি, তখন তোর চেনা মানুষের ডাক শুনতে পেলে কিন্তু সাড়া দিবি না। সে যতই ডাকুক, সেই সময় তুই কোনো কথাই বলতে পারবি না। তারপর সেই লোকটি আমার হাতে দুটি কবজ বেঁধে দেয় আর বলে এগুলো থাকলে ও নাকি কোনোই ক্ষতি করতে পারবে না আমার। এই বলে লোকটি আমাদের বাড়ি থেকে বিদায় নেন। পরের দিন সকালে বাবার অফিস যায় না। বাবা ফোন করে তার অফিসের এক বন্ধুর ফ্ল্যাটে বর্ধমানে থাকার ব্যবস্থা করে। মা সকাল থেকে গোছগাছ শুরু করে দেয়, আর যতদিন গড়ায় আমার মনে ভয় বাড়তে থাকে। শুধু মনে হচ্ছে আজ রাতে আমার সাথে কি হবে। আবার একবার মনে হচ্ছে লোকটার দেওয়া সেই কবচটা আছে, ওটাই আমায় রক্ষা করবে হয়তো। এই ভেবে ভেবে সারাদিন কেটে যায়। অবশেষে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয় আর বহু প্রতীক্ষিত 8টা বাজে। মা বাবা সব গুছিয়ে গাড়িতে তুলে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি ওই লোকটার কথা মতো ঘরের সব আলো বন্ধ করে মাথায় কালো ওড়না আর হাতে একটা মোমবাতি নিয়ে এগিয়ে যাই কোণের ঘরটার দিকে। ঘরের দিকে যত এগিয়ে যাচ্ছি আমার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছে। ঘরে ঢুকে অনেক কষ্ট করে নিজের আঙুল নিজেই একটু ব্লেডে করে কেটে প্রথম ফোঁটা রক্ত ফেলতেই কোনো হাওয়া ছাড়াই জানলার পাল্লাগুলো একে অপরের সাথে খুব জোরে জোরে ধাক্কা খেতে লাগে। বাইরে থেকে স্পষ্ট শুনতে পাই আমার বাবা বলছে, মানা তুই এখান থেকে চলে যা। আবার কেউ কর্কশ কণ্ঠে একবার বলছে, চলে যা চলে যা বলছি, না হলে ভালো হবে না। আবার একবার পাশের বাড়ির কাকিমা খুব কাঁদতে কাঁদতে বলছে, বৃষ্টি তুই চলে যা, এক্ষুনি চলে যা। হঠাৎ দেখলাম দড়াম করে ঘরের ফ্যানটা খুলে পড়ে গেল। আমি আমার ভিতর থেকে একদম ভয় মরে গেছি, কিন্তু সেই লোকটার বলা কথা কেবল মনে পড়ছে, আর ভিতর থেকে যেন মাঝে মাঝে অন্যরকম সাহস আসছে। আমার রক্ত দেওয়া হয়ে যাওয়ার পর আমি যখন ঘর থেকে বেরিয়ে আসতে যাব, হঠাৎ দেখি আমার দু পায়ের ফাঁক দিয়ে একটা কালো বিড়াল খুব জোরে চেঁচাতে চেঁচাতে গলে চলে গেল। ওটা দেখে আমার ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। আমি খুব দ্রুত বাইরে বেরিয়ে চলে আসি। পিছন থেকে অনবরত অনেক রকম লোকের ডাকাডাকি, ঘরের নানান আসবাবপত্র ভাঙার আওয়াজ তখনও শুনতে পাচ্ছি। এরপর আমি এক প্রকার ছুটে গিয়ে সেই সদর দরজার সামনে মোমবাতিটি দাঁড় করিয়ে দৌড়ে কাঁদতে কাঁদতে মা বাবার কাছে চলে যাই। তারপর আর পিছনে না দেখে আমি সোজা গাড়িতে উঠে পড়ি। তারপর ওখান থেকে আমরা একদম বর্ধমানে বাবার বন্ধুর ফ্ল্যাটে। এখন অবশ্য বাবা ওই আমাদের পুরনো বাড়িটি বিক্রি করে এখানে মানে বর্ধমানেই নতুন একটা ফ্ল্যাট কিনেছে, যেটা আমরা এখন থাকি। তো এই ছিল ঘটনা। অবশ্যই কেমন লেগেছে জানাবে দাদা। আমার বান্ধবী অর্পিতা, মানে যে ঘটনাটা আমাকে শুনিয়েছে, ওকে একটু হাই বলে দিও, নাহলে পরে আর এরকম ঘটনা বলবে না আমায়। আর ওর বোন অঙ্কিতার সাথে ছোটোবেলায় ঘটে যাওয়া একটি ঘটনা আছে, সেটাও পাঠাবো। অর্পিতা আর অঙ্কিতা, হাই অর্পিতা, হাই অঙ্কিতা। অসাধারণ ঘটনা পাঠিয়েছে অর্পিতা, এবং আরও অনেক ঘটনা চাই। অঙ্কিতার ঘটনাটাও ডেফিনেটলি আমরা চাই, এবং অম্লান যখন লিখে পাঠায় ঘটনা, তখন সে লেখা সত্যি খুব সুন্দর হয়ে যায়। এবং আজকে লিখছেন, আজ এই পর্যন্তই দাদা, ভালো থেকো, আর এভাবেই আমাদের সত্যি ঘটনা শোনাতে থাকো। লাভ ফ্রম জাবুই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংক ইউ অম্লান, এত বড় একটি ঘটনা এত ধৈর্য নিয়ে লিখে পাঠানোর জন্য। আমরা সবসময় বড় ঘটনা পেলে খুব খুশি হই, আমিও খুশি হই, প্রেতকথার শ্রোতারাও খুব খুশি হয়। এবং তুমি যে এরকম বড় ঘটনা আমাদেরকে লিখে পাঠাও, তার জন্য অশেষ ধন্যবাদ তোমাকে। এই এত সুন্দর ঘটনাটি তোমরা আমাদেরকে উপহার দিলে, এটাই আমাদের মনে হয় সব থেকে বড় পাওনা প্রেতকথা পরিবারের কাছ থেকে। আজকে আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার পাশাপাশি দেখতে ভুলবেন না আমাদের গৌরব তপাদার ব্লগস চ্যানেলে প্রেতকথার লাইভ পডকাস্ট। আমাদের ঘটনা পাঠান আপনিও, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন। 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠাতে পারেন, অথবা মেল করুন prettkotha@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আজকের মতো আমি চললাম, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। আজকে বিয়ে বাড়ি খেয়ে এসেছি সদ্য, এখন খুব ল্যাদ লাগছে, এবার চললাম, টাটা। ও আরেকটা কথা, প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।